রাত তখন প্রায় 2:30। ঢাকা শহর ঘুমিয়ে, কিন্তু শাপলা চত্বরে হাজারো মানুষ তখনও জেগে। কেউ নামাজ পড়ছে, কেউ জিকির করছে, কেউ বা মঞ্চের পাশে দাঁড়িয়ে কথা বলছে। হঠাৎ কোথা থেকে যেন নেমে আসে অন্ধকার। রাস্তার সব বাতি নিভে যায়, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় এক ভয়ঙ্কর অভিযান, যা শেষ হয় ভোর হওয়ার আগেই, কিন্তু যার রক্তের দাগ আজও মুছে যায়নি বাংলাদেশের রাজনীতির ইতিহাস থেকে। 2013 সালের মার্চ মাস। ঢাকার মতিঝিল ব্যবসায়িক এলাকা জুড়ে নতুন এক নাম ছড়িয়ে পড়ে, হেফাজতে ইসলাম বাংলাদেশ। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে উঠে আসা এই সংগঠনটি দাবি করেছিল তারা ইসলাম অবমাননার প্রতিবাদে রাজপথে নেমেছে। তাদের 13 দফা দাবির মধ্যে ছিল নাস্তিক ব্লগারদের শাস্তি, নারীর সম অধিকার আইন বাতিল, আর শিক্ষা ব্যবস্থায় ইসলামী মূল্যবোধ ফিরিয়ে আনা। প্রথম দিকে অনেকে ভেবেছিল এটা সাময়িক আন্দোলন, কিন্তু খুব দ্রুত সংগঠনটি রাজনৈতিক প্রভাব ফেলতে শুরু করে। ঢাকা চলো কর্মসূচির ডাক দেয় তারা 5 মে 2013-তে, এবং সেই দিনটিতে শুরু হয় বাংলাদেশের রাজনীতির এক অন্ধকার অধ্যায়। ভোর থেকে দেশের নানা প্রান্ত থেকে ট্রাকে, বাসে, পায়ে হেঁটে লোক আসতে থাকে ঢাকায়। তাদের স্লোগান ধর্ম রক্ষায় জীবন দেব। সেদিন রাজধানীর প্রায় সব রাস্তা বন্ধ হয়ে যায়। মতিঝিল, পল্টন, গুলিস্তান, পুরো ব্যবসায়িক এলাকা পরিণত হয় মানুষের সমুদ্রে। হেফাজতের নেতারা মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা দেন, আমরা দাবি না মানা পর্যন্ত এখানেই অবস্থান করব। কিন্তু তাদের এই অবস্থান রাজনৈতিক পরিস্থিতিকে একদম নাড়িয়ে দেয়। সরকার তখন বলছে রাজধানী অবরোধ করে রাষ্ট্রের কাজ বন্ধ করা যাবে না। অন্যদিকে হেফাজতের বক্তব্য, আমরা শান্তিপূর্ণ অবস্থান নিচ্ছি। বিকেল গড়িয়ে রাত নামতেই শুরু হয় বিভ্রান্তি। মিডিয়ায় নানা গুজব ছড়াতে থাকে। বিদ্যুৎ সংযোগ কাটা হচ্ছে, অভিযান শুরু হবে, কিন্তু কেউ নিশ্চিত জানে না কখন কি ঘটবে। রাত 2:34। হঠাৎ পুরো মতিঝিল এলাকা অন্ধকারে ঢেকে যায়। বলা হয় বিদ্যুৎ সংযোগ ইচ্ছাকৃতভাবে কেটে দেওয়া হয়েছিল। এরপরই বিভিন্ন দিক থেকে নিরাপত্তা বাহিনী ঢুকতে শুরু করে। পুলিশ, র্যাব, বিজিবি সবাই একসাথে। রাস্তার চারপাশে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, গুলি। শাপলা চত্বর মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়। প্রত্যক্ষদর্শীদের অনেকে পরে বলেন, আমরা শুধু দৌড়াচ্ছিলাম, গুলির আওয়াজ থামছিল না। অনেকে আশ্রয় নিয়েছিলেন মসজিদে, কেউ ব্যাংকের সামনে, কেউ ফুটপাতে। সরকার পরে জানায়, অভিযানে কাউকে হত্যা করা হয়নি, কেবল ভিড় ছত্রভঙ্গ করা হয়েছে। কিন্তু হেফাজতের দাবি ছিল ভয়ঙ্কর। তাদের মতে শতাধিক মানুষ নিহত হয়েছিল সেই রাতে। সত্যিকার সংখ্যা আজও কেউ জানে না। সেই রাতের পর থেকে মিডিয়া কভারেজ বন্ধ হয়ে যায়। কোনো সাংবাদিক ঘটনাস্থলে প্রবেশ করতে পারেননি। 6 মের সকাল। ঢাকা তখন ভুতুড়ে নীরব। যেখানে আগের দিন হাজারো মানুষ ছিল, সেখানে পড়ে আছে শুধু ছিন্ন ভিন্ন ব্যানার, জুতা, টুপি আর পুরানো কাঠের অবশেষ। সরকারি বিবৃতিতে বলা হয় অভিযান সফল হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। হেফাজতের পক্ষ থেকে বলা হয় এটা ছিল গণহত্যা। সেদিনই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, খুলনা সর্বত্র সংঘর্ষ। মতিঝিলে পাওয়া যায় লাশবিহীন চত্বর, কিন্তু অনেক পরিবার তখনও খুঁজছিল হারানো প্রিয়জনকে। অভিযানের পরপরই হেফাজতের অনেক শীর্ষ নেতা গ্রেপ্তার হন। তাদের উপর মামলা হয়। সংগঠনটির কার্যক্রম কিছু সময়ের জন্য নিষ্ক্রিয় হয়ে পড়ে, কিন্তু ঘটনাটির রাজনৈতিক অভিঘাত দীর্ঘস্থায়ী হয়। বিশ্লেষকদের মতে শাপলা চত্বরের রাতটি ছিল আওয়ামী লীগ সরকারের জন্য এক টার্নিং পয়েন্ট। সরকার একদিকে আইন শৃঙ্খলা রক্ষার দাবি করে নিজেদের শক্তি দেখায়, অন্যদিকে বিরোধী পক্ষ এটিকে রাষ্ট্রীয় দমন নীতি বলে সমালোচনা করে। আন্তর্জাতিকভাবে মানবাধিকার সংগঠনগুলো তদন্ত দাবি করে, কিন্তু সরকারি পক্ষ থেকে বলা হয় হেফাজতের হাতে অস্ত্র ছিল, তারা সহিংসতা করেছিল। এই বিতর্ক আজও চলমান। আজ 2025, ঘটনার 12 বছর কেটে গেছে। কেউ বলে এটা ছিল রাষ্ট্রের আত্মরক্ষা, কেউ বলে এটা ছিল এক রাত্রির অঘোষিত দমন অভিযান। কতজন নিহত হয়েছিল আজও নিশ্চিত সংখ্যা কেউ দিতে পারেনি। কোনো সরকারি তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি। কেউ বেঁচে গেছেন, কেউ হারিয়ে গেছেন, আর কেউ কেউ সেই রাতের আওয়াজ এখনো শুনতে পান ঘুমের মধ্যে। শাপলা চত্বরের সেই রাত বাংলাদেশের রাজনীতির ইতিহাস থেকে গেছে এক অসমাপ্ত অধ্যায়, যেখানে অন্ধকারে ঢাকা পড়ে গেছে সত্য,
আর সময়ও যেন উত্তর দিতে পারেনি সেই প্রশ্নের। সেই রাতে আসলে কি ঘটেছিল? এ ছিল শাপলা চত্বর অভিযান, এক রাত যা এখনো বাংলাদেশকে বিভক্ত করে রেখেছে স্মৃতি আর রহস্যের মাঝখানে।